নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অবশেষে নিফটি 26,000 আবার ছাড়িয়ে 26,000-এর উপর বন্ধ হলো এবং আজকের রাতে ফেডারেল ব্যাংক, আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের মিটিং রয়েছে, এফওএমসি মিটিং রয়েছে, যেখানে পৌরোহিত্য করবেন শ্রী জেরম পাওয়েল। সেখানে সেই যে মিটিংটি রয়েছে তার দিকে গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে। কিসের প্রত্যাশা? যে ফেডারেল ব্যাংক পুনরায় আরেকটি ইন্টারেস্ট রেট কাট করবেন, অর্থাৎ সুদে বা ঋণে যে সুদের হার রয়েছে সেটা কমাতে পারেন, 25 বেসিস পয়েন্টস কমাতে পারেন। কিন্তু সেটাই কি একমাত্র লক্ষ্য বিশ্ববাসীর তথা আমেরিকার? উত্তরটা হচ্ছে না। 25 বেসিস পয়েন্ট জেরম পাওয়েল কমাতে পারেন, এটা মার্কেট অলরেডি অ্যাবজর্ব করে নিয়েছে। তাহলে কিসের প্রত্যাশা? প্রত্যাশাটা হচ্ছে ভবিষ্যতে আবার যখন ফেডারেল ব্যাংক, যেটা এই বছরেই হবে, তারা পুনরায় এফওএমসি মিটিংয়ে বসবেন, তখন তারা ফার্দার কোনো ইন্টারেস্ট রেট কাটের কথা ভাবেন কিনা এবং সেটা ইমপ্লিমেন্ট করেন কিনা। এই মুহূর্তে আমেরিকার যা হাল হয়ে রয়েছে, সেখানে ইন্টারেস্ট রেট না কমালে আমেরিকান কনজাম্পশন সাংঘাতিকভাবে কমতে পারে, রিসেশন আসার পসিবিলিটি বৃদ্ধি পেতে পারে এবং মনে রাখতে হবে যে $37 ট্রিলিয়ন আমেরিকার মাথার উপর রয়েছে, তার সেই অনুযায়ী তাদের ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে, অর্থাৎ প্রায় $1 ট্রিলিয়ন কাছাকাছি। সুতরাং যত ইন্টারেস্ট রেট কমানো সম্ভব হবে ততটাই তাদের কম ঋণ বা তাদের ঋণের ওপর ইন্টারেস্ট কম দিতে হবে। ডোনাল্ড ট্রাম্পের এই জন্যেই এত হুমকি, ফেডারেল ব্যাংকে এত চাপাচাপি করাটাই কিন্তু উদ্দেশ্য। এর উপর বিশ্ব মার্কেট কিভাবে নির্ভর করছে? আগের দিন আমরা আলোচনা করেছি, দেখুন মেটাল স্টকে কিভাবে লাগাতার নিরন্তর র্যালি হয়ে চলেছে। সেইটা আজকেও এক্সটেন্ডেড হলো এবং আরো দুর্দান্তভাবে র্যালি হলো মেটাল সেক্টরে, যার ফলে নিফটি মেটাল আজকের 52 সপ্তাহে নতুন উচ্চতায় উঠে গেল। একটা মেটাল স্টকে দুর্দান্ত র্যালি হয়েছে, সেই আলোচনায় আসবো। অর্থাৎ মেটাল স্টক, নিফটি মেটালের অন্তর্গত যে যে কোম্পানিজগুলো রয়েছে সেখানে আমরা দারুণ একটা র্যালি দেখতে পেয়েছি। এবার কিছু ফলাফল আলোচনা করব। তার মধ্যে রয়েছে আদানি গ্রিন এনার্জি, কোল ইন্ডিয়া, এনএমডিসি, বিশেষ করে এই তিনটে এবং অন্যান্য কোম্পানিজগুলো যারা তাদের ফলাফল প্রকাশ করেছে। সোনার দাম প্রত্যাশা মতোই আজকের আবার বৃদ্ধি পেয়েছে। তার কারণ বারবার বলেছি, আবার বলছি, ফেডারেল ব্যাংক যখনই ইন্টারেস্ট রেট কম করে, বন্ড ইল্ড যখন কম হয়, তখন যেটা হয় যে ইউজুয়ালি নন ইল্ডিং অ্যাসেটসগুলো যেগুলো রয়েছে, সেই নন ইল্ডিং অ্যাসেটসগুলোর প্রতি ঝোঁক বৃদ্ধি পায়, কারণ হাতে উদ্বৃত্ত অর্থ আসে বিনিয়োগকারীদের, এবং যার ফলে এই কমোডিটি যে প্রাইসেসগুলো, সেমি প্রেশাস বা প্রেশাস মেটালসগুলোর, সেইগুলোর দাম কিন্তু বৃদ্ধি হতে থাকে, যেটার আমরা কিন্তু রেজাল্ট আমাদের মার্কেটের ওপরও দেখতে পাচ্ছি। যেটা আগের দিনে আলোচনা করেছিলাম যে আমেরিকাতে যখন ইন্টারেস্ট রেট কাট হয়, ভারতীয় মেটাল সেক্টর কিন্তু দারুণভাবে লাভবান হয়, যেটা রিফ্লেক্টেড হয়েছে আজকের মুভমেন্টে। এছাড়া মনে রাখতে হবে যে নিফটি 26,000 প্রায় 50-এর কাছাকাছি বন্ধ হলো, মানে সে তার সর্বকালীন উচ্চতা থেকে 200-220 পয়েন্টের দূরত্বে রয়েছে, লিটারালি 1%ও নয়। অর্থাৎ আজকের কোনোভাবে যদি ফেডারেল ব্যাংক তাদের ইন্টারেস্ট রেট তারা যদি কাট করে বা কমায়, সেক্ষেত্রে প্রভূত সম্ভাবনা রয়েছে, হবেই এরকম কেউ গ্যারান্টি দেন। তার কারণ ওই যে তারা কিন্তু গাইডেন্সের অপেক্ষা করবে। ইন্টারেস্ট রেট কমালো ঠিক আছে, কিন্তু গাইডেন্স কি দিচ্ছে, সেটা কি হকিশ না ডাভিশ? অর্থাৎ জেরম পাওয়েল কি এরকম যদি কোনো ইঙ্গিত দেন যে আর ফার্দার কোনো ইন্টারেস্ট রেট কমানো সম্ভব হবে না, সেক্ষেত্রে মার্কেট বিমর্ষ হয়ে পড়তে পারে, কে জানে। সুতরাং তার ফরওয়ার্ড গাইডেন্স কি হবে সেটার উপরও কিন্তু মার্কেট মুভমেন্ট একটা, সেই মার্কেটের মুভমেন্ট, ভারতীয় মার্কেটের মুভমেন্টের কিন্তু আমরা সেটা বুঝতে পারবো যে মার্কেটে সেটা কিভাবে প্রভাব ফেলছে ভারতীয় বাজারের ক্ষেত্রে। এবার চলে আসি হচ্ছে যে ভারতীয় যে মিড ক্যাপ
মিড ক্যাপ ইন্ডেক্স আজকে যদি দেখেন নিফটি মিড ক্যাপ সেটাও আজকে 52 সপ্তাহে উচ্চতা ছুঁয়ে গেছে। প্র্যাকটিক্যালি সমস্ত সেক্টর আজকে পজিটিভে র্যালি করেছে, অটো সেক্টর বাদ দিয়ে। এর মধ্যে সবচেয়ে যেটা হিউমঙ্গাস র্যালি সেটা কেবলমাত্র আপনারা মেটাল সেক্টরেই দেখতে পেয়েছেন। এবং মেটাল সেক্টরের র্যালিটা খেয়াল করে দেখুন, যেখানে নিফটি মোটামুটি 10% মতন সারা বছরে মধ্যে 2025-এ উত্থান দেখিয়েছে। নিফটি 10% সারা বছরের জন্য উত্থান দেখানো কিন্তু মুখের কথা না, এত কিছু ঘটে গেছে। তা সত্ত্বেও নিফটি 10% মানে অক্টোবর প্রায় শেষ হতে চললো, আরো 2 মাস বাকি আছে বছর শেষ হতে। সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি নিফটি 10% রিটার্ন দেয় সেটা কিন্তু যথেষ্ট ঈর্ষণীয়। এবার তার সঙ্গে তুলনা করুন নিফটি মেটালস কত রিটার্ন দিয়েছে, 24.6% রিটার্ন দিয়েছে, 24.6%। আউটস্ট্যান্ডিং রিটার্ন, প্রায় 2.5 গুণ রিটার্ন দিয়েছে নিফটি। এবং তার সঙ্গে যদি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তুলনা করে দেখেন, সেখানে প্রায় মোটামুটি 30% রিটার্ন অলরেডি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দিয়ে ফেলেছে এই বছরে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে নিফটি বা সেন্সেক্সের পারফরমেন্স দেখলেই ব্রডার মার্কেটকে বোঝা যাবে এমনটি কিন্তু নয়। কারণ ব্রডার মার্কেটে কোনো সেক্টরে দুরন্ত র্যালি হতে পারে, কোনো সেক্টর একেবারে ম্রিয়মান হতেই পারে। সুতরাং নিফটি এবং সেন্সেক্স কেবলমাত্র আমাদের একটা ইন্ডিকেশন দেয়, কিন্তু সার্বিকভাবে মার্কেটকে বিচার করার জন্য আমাদের মিড ক্যাপ, স্মল ক্যাপ সমস্ত কিন্তু খুঁটিয়ে দেখা প্রয়োজন রয়েছে। এইবার আজকে প্রায় 170-এর বেশি কোম্পানি তাদের নতুন উচ্চতায় উঠে গেছে, 52 সপ্তাহের উচ্চতায় উঠে গেছে। এর মধ্যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে আজকে দুর্দান্ত উত্থান এসছে। এই যে গ্রাফাইট ইন্ডাস্ট্রিজ, ইন্ডিয়ান অয়েল কোম্পানি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফিনান্সিয়াল, টাটা স্টিল তো যেহেতু মেটাল সেক্টরের অংশ লাগাতার র্যালি করে চলেছে, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, জিন্দাল স্টেনলেস, এই কোম্পানিগুলো কিন্তু আজকে দুর্দান্ত র্যালি করেছে। আদানি গ্রিন এনার্জি কিরকম, আদানি গ্রিন এনার্জি আজকে প্রায় 11% র্যালি করেছে। কারণ সেপ্টেম্বর কোয়ার্টারের তুলনায়, বিগত বছর 2024-এর সেপ্টেম্বর কোয়ার্টারের তুলনায় তারা রেজাল্ট নাকি ভালো করেছে। নাকি শব্দটা আমি ইচ্ছে করেই ব্যবহার করছি, আদানি গ্রিন এনার্জি নিয়ে আলোচনা করার সময় এটি আমাদের কাজে লাগবে। এবার হিন্দুস্তান কপার একসময় প্রায় 8% উত্থান দেখে ফেলেছিল আজকে, কিন্তু আজকে কিছুটা প্রফিট বুকিং হয়েছে হিন্দুস্তান কপারের ক্ষেত্রে। খুব স্বাভাবিকভাবে সেখানে কারেকশনের পর হিন্দুস্তান কপার বেশ খানিকটা নেমে এসেছে, যদিও পজিটিভেই বন্ধ হয়েছে। আজকের মেটাল সেক্টর নিফটি মেটাল 1.71% র্যালি করেছে। আর তার মধ্যে কোনটা কি র্যালি করেছে একটু বলে নি। আদানি এন্টারপ্রাইজেস 1.72%, এপিএল অ্যাপোলো রেজাল্ট খুব ভালো করেছে 1.56%, আজকের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এছাড়া হিন্দুস্তান কপার 2.69%, হিন্দুস্তান জিঙ্ক, রূপোর দাম বেড়েছে, হিন্দুস্তান জিঙ্কের দামও দেখলাম আজকে বৃদ্ধি পেয়েছে 2.63%। এছাড়া জেএসডব্লিউ স্টিল 2%, এনএমডিসি 2.77%, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড 6.35%, টাটা স্টিল 1.86%, বেদান্ত 2.74% এবং ওয়েলস ফান্ড কর্প সেটাও 2.32% কিন্তু র্যালি করেছে। এবার চলে আসি কয়েকটা রেজাল্টস নিয়ে আলোচনা। কোল ইন্ডিয়া ভারতবর্ষের সবচেয়ে বড় কোল কোম্পানি এবং বিশ্বের লার্জেস্ট কোল প্রডিউসিং কোম্পানি হচ্ছে কোল ইন্ডিয়া, সবচেয়ে বেশি কয়লা উৎপাদন করে। তার প্রফিট এবার যদি দেখেন এই কোয়ার্টারের মানে সেপ্টেম্বর কোয়ার্টারের যদি প্রফিট দেখেন খুব হতাশ লাগবে। কেন? 31% প্রফিট কমে গিয়েছে বিগত সেপ্টেম্বর কোয়ার্টারের তুলনায়। এই প্রসঙ্গে বলে রাখি যে সেপ্টেম্বর কোয়ার্টারটা যে কোনো মেটাল এবং মাইনিং সেক্টরের জন্য ভীষণ চ্যালেঞ্জিং, কারণ বর্ষার সময় খনিগুলো থেকে সেটা মিনারেলস বলুন বা মেটালস বলুন সেটা উত্তোলন করা ভীষণ চ্যালেঞ্জিং হয়ে যায়। বৃষ্টির জল ঢুকে কিন্তু যারা সেখানকার কর্মী, যারা বিভিন্ন খনিতে কাজ করছেন তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং সেপ্টেম্বর কোয়ার্টারে ইউজুয়ালি মেটাল এবং মাইনিং সেক্টরে যে কোনো মেটাল মাইনিংয়ে ইউজুয়ালি দেখবেন যে প্রফিটটা বা রেভিনিউসটা কমে আসছে। কোল ইন্ডিয়ার প্রফিট কমে গেছে। অন্যদিকে এনএমটিসি তাদের কিন্তু প্রফিট ইয়ার অন ইয়ার প্রায় 41% বৃদ্ধি পেয়েছে। এবার চলে আসি কোল ইন্ডিয়ার প্রফিট নিয়ে একটু আলোচনা। দেখুন সেপ্টেম্বরের সঙ্গে যদি তুলনা করে দেখেন, সেপ্টেম্বর 2024-এ 6,275 কোটি টাকা প্রফিট ছিল, সেখানে কমিয়ে দাঁড়িয়েছে মাত্র 4,263 কোটি টাকা। রেভিনিউ কমেছে প্রায় খানেক কোটি টাকা। 1,000 কোটি টাকা রেভিনিউ কমা মুখের কথা না। এছাড়া এক্সপেন্সেস বৃদ্ধি পেয়েছে প্রায় খানেক
কোটি টাকা। তার মানে একদিকে রেভিনিউ কমেছে, অন্যদিকে আবার এক্সপেন্সেস বৃদ্ধি পেয়েছে। এই দুটো মানে তো এখানেই তো এক রেভিনিউ অর্থাৎ বিক্রি বাটা কমেছে, উপরন্তু খরচ বেড়েছে। এই দুটো একটা কোম্পানির পক্ষে ডেফিনেটলি ভালো নয়। এছাড়া অপারেটিং প্রফিট মার্জিন কমেছে, আগে ছিল 28% 24-এ, সেটা 25-এ কমে দাঁড়িয়েছে 22%। এইবার ট্যাক্স বৃদ্ধি পেয়েছে, ট্যাক্স বেশি দিতে হয়েছে কোল ইন্ডিয়াকে। 23% ট্যাক্স দিতে হয়েছিল সেপ্টেম্বর 2024-এ, সেপ্টেম্বর 2025-এ তাদেরকে 30% ট্যাক্স অতিরিক্ত দিতে হচ্ছে। তার ফলে যেটা দাঁড়িয়েছে যে প্রায় মোটামুটি ধরে নিন প্রায় 1002 টাকা কিন্তু প্রফিট কমে গিয়েছে। এইটা কোল ইন্ডিয়ার পক্ষে ডেফিনেটলি খুব একটা ভালো নয়। তবে কোল ইন্ডিয়ার ক্ষেত্রে পজিটিভ কি, কোল ইন্ডিয়ার শেয়ারের দাম আজকে প্রায় 2.5%-এর কাছাকাছি পতন হয়েছে। ঠিক এই কারণে একসময় 1.5%-এর ওপর উত্থান নিয়ে ট্রেড করছিল। এবার দেখুন স্টক পি ভীষণই রিজনেবল। স্টক পি 7.55, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 48, রিটার্ন অন ইকুইটি 38.9, দুটোই দুর্দান্ত। প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও 0.28, অর্থাৎ ভীষণ আন্ডার ভ্যালুড। দুর্দান্ত ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো, বিগত 5 বছর ধরে 66,687 কোটি টাকা ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো। চট করে একটা কোম্পানির এই হেনো ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো কিন্তু খুব কম কোম্পানির রয়েছে, তার মধ্যে কোল ইন্ডিয়া অন্যতম, অর্থাৎ ক্যাশ ভেন্ডিং মেশিন বলা যেতে পারে। প্রাইস টু বুক ভ্যালু ভীষণ রিজনেবল 2.23, ডেট টু ইকুইটি মানে এতটাই কম সেটা বলার মতো নয়, 0.13, খুব ভালো কোম্পানির জন্য। কিন্তু কোম্পানির খারাপ যেটা, তার প্রফিটেবিলিটি কিন্তু মানে এরকম চেঞ্জ করতে থাকে, অর্থাৎ লাম্পি প্রফিটস, এইটা একটা মারাত্মক প্রবলেম। উপরন্তু অ্যাসেট টার্নওভার ইউজুয়ালি 1-এর বেশি থাকাটা সবসময় কাম্য, কিন্তু সেখানে কোল ইন্ডিয়ার অ্যাসেট টার্নওভার কিন্তু খারাপ, 0.58। এইটা একটা প্রবলেমেটিক এরিয়া আমাদের স্বীকার করতে হবে। চলে আসি একটু এনএমডিসির রেজাল্টটা নিয়ে। এনএমডিসির রেজাল্ট ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? কোয়ার্টার অন কোয়ার্টার ডেফিনেটলি প্রফিট প্রায় 300 কোটি টাকা কমেছে, 270 কোটি টাকা কমেছে, কিন্তু মানে ইয়ার অন ইয়ার প্রায় 40% প্রফিট বেড়েছে, আগেই আলোচনা করলাম। দেখুন রেভিনিউ মারাত্মক বৃদ্ধি পেয়েছে, পজিটিভ। সেপ্টেম্বর 2024-এ 4,919 কোটি টাকা প্রফিট ছিল, সেপ্টেম্বর 2025-এ সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 6,378 কোটি টাকা। এক্সপেন্সেস অনেকটাই বেড়ে গেছে, 3,533 কোটি টাকা খরচ ছিল সেপ্টেম্বর 2024-এ, সেটা প্রায় 700 কোটি টাকার কাছাকাছি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 4,385 কোটি টাকা। এছাড়া যেটা দাঁড়িয়েছে ট্যাক্স একই রয়েছে 26%। প্রফিট যেটা মূল আমাদের দেখা, প্রফিট আফটার ট্যাক্স, সেটা 1205 কোটি টাকা ছিল সেপ্টেম্বর 2024-এ, সেটা 1,698 কোটি টাকায় উঠে এসছে সেপ্টেম্বর 2025-এ। স্বাভাবিকভাবে এনএমডিসির জন্য এটা ভালো। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, যেটা বলতে ভুলে গেছিলাম, কোল ইন্ডিয়া প্রতি শেয়ার 10.25 টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছেন, এবং কোল ইন্ডিয়ার ডিভিডেন্ড ইল্ড সাংঘাতিক ভালো, সাংঘাতিক, মোর দ্যান ফিক্সড ডিপোজিটস। অনেক ক্ষেত্রে 6.94% কিন্তু ডিভিডেন্ড ইল্ড। যারা একদম কোভিডের সময় ইনভেস্ট করেছিলেন তাদের জন্য তো কোনো ক্ষেত্রে 11%, 13%ও কিন্তু এই ডিভিডেন্ড ইল্ড দাঁড়িয়ে গেছে। এবার চলে আসি সোনার ক্ষেত্রে। সোনার দাম আজকে বেড়েছে। যদি 22 ক্যারেট সোনা দেখেন, কলকাতাতে লাস্ট ট্রেড করছিল প্রায় 1558 টাকা বৃদ্ধি পেয়ে 22 ক্যারেট সোনা 1,17,566 টাকা ট্রেড করছিল প্রতি 10 গ্রাম সোনা। এইবার চলে আসি হচ্ছে আদানি গ্রিন এনার্জির রেজাল্ট নিয়ে একটু আলোচনা। আদানি গ্রিন এনার্জি 3,005 কোটি টাকার তারা বিক্রি বাটা করেছিল সেপ্টেম্বর 2024। সেপ্টেম্বর 2025-এ আহামরি কোনো চেঞ্জ হয়নি, মাত্র 3 কোটি টাকা বিক্রি বাটা বেরিয়েছে। তার মানে সেলসের দিক থেকে কোনো উন্নতি হয়নি। যদি জুলাই 2025-এ দেখেন, সেখানে প্রায় 3,800 কোটি টাকা তাদের বিক্রি বাটা ছিল, তার মানে প্রায় 798 কোটি টাকা সেলস অ্যাকচুয়ালি কোয়ার্টার অন কোয়ার্টার কমেছে। এবার চলে আসি হচ্ছে, হ্যাঁ যেটা পজিটিভ সেটা তো বলতেই হবে, 788 কোটি টাকা তাদের খরচ ছিল এক্সপেন্সেস সেপ্টেম্বর 2025-এ, মারাত্মক কমিয়ে ফেলেছে। প্রায় 300 বলা যেতে পারে, প্রায় 383 কোটি টাকা তারা বাঁচিয়ে ফেলেছে খরচ কম করে, এটা নিঃসন্দেহে পজিটিভ। 87% তাদের অপারেটিং প্রফিট মার্জিন, দুর্দান্ত, এটা আমাদের অস্বীকার করে লাভ নেই। কিন্তু কোথায় মার খাচ্ছে আদানি গ্রিন এনার্জি বুঝতে পেরেছেন? আদানি এনার্জি যদি এই তাদের অপারেটিং প্রফিট 2,603 কোটি টাকা, আবার বলছি সেপ্টেম্বর 2025-এ অপারেটিং প্রফিট 2,603 কোটি টাকা, কিন্তু তার থেকে তাদের 1,635 কোটি টাকা কেবল
ইন্টারেস্ট চোকাতে চলে গেছে, এতখানি ধার তারা নিয়ে রেখেছে। ডেট ইকুইটি শুনলে তো চমকে যাবেন, ভিমটি খাবেন। 1635 কোটি টাকা একটা কোম্পানি, তার অপারেটিং প্রফিট যদি 2603 কোটি টাকা হয়, সেখানে 1635 কোটি টাকা কেবল যদি তারা ইন্টারেস্ট পেমেন্ট করে, বাকিটা কি থাকবে? এর মধ্যে অ্যাকচুয়ালি এই ইন্টারেস্ট পেমেন্ট করে তাদের কাছে ছিল মাত্র 292 কোটি টাকা, কিন্তু যেহেতু ট্যাক্স রিবেট মানে ট্যাক্স ফেরত পেয়েছে 81%, তার ফলে সেটা এই প্রফিট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 644 কোটি টাকা, যেটা সেপ্টেম্বর 2024 ছিল 515 কোটি টাকা। অর্থাৎ সেই অর্থে বলতে গেলে কোনো ধরনের আহামরি প্রফিট হয়েছে এটা বলা যেতে পারে না, কারণ সেলসই তো বৃদ্ধি হয়নি সেই অর্থে। এক্সপেন্সেস কম হওয়ার ফলে অপারেটিং প্রফিট বৃদ্ধি পেয়েছে, কিন্তু ইন্টারেস্ট যতদিন না এরা কমাতে পারবে, এদের ঘাড়ের থেকে যতদিন না ঋণ কমাতে পারবে, ততই কিন্তু লাভের গুড় পিঁপড়ে খেয়ে যাবে। এবার আদানি গ্রিনের ফান্ডামেন্টালস নিয়ে একটু আলোচনা করি, তাহলে বুঝে যাবেন। 1,80,540 কোটি টাকার কোম্পানি, অত্যন্ত হাই প্রাইস টু আর্নিংস রেশিও 82.4 ট্রেলিং, কিন্তু রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড পাতে দেওয়ার মতো নয়, 8.7, রিটার্ন অন ইকুইটি 14.6, কিছুই না। প্রাইস আর্নিংস গ্রোথ রেশিওর দিক থেকেও এক্সপেন্সিভ, 1.46। ইউজুয়ালি পিজি 1-এর তলায় থাকলে বলা হয় আন্ডার ভ্যালু। এবার খেয়াল করে দেখুন ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো আছে কি নেই। বিগত 5 বছর ধরে নেগেটিভ ক্যাশ ফ্লো, 36,714 ক্রোর্স, 36,714 কোটি টাকা, অর্থাৎ ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো নেই। ডেট টু ইকুইটি অত্যন্ত কনসার্নের ব্যাপার, 4.52, হিউজ, মানে সবচেয়ে অন্যতম ঋণগ্রস্ত কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটি আদানি গ্রিন এনার্জি। অ্যাসেট টার্নওভার ভীষণ পো, 0.11। যাক, এটা কিন্তু এবার স্ট্যান্ডার্ড ডিসক্লেমার হচ্ছে, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে কিন্তু বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন, সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। এছাড়া স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে, ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তি কিনতে বা বিক্রি করতে পারবো না। এবং কালকের আরেকটা কথা যেটা বলা উচিত, যে মাত্র কয়েকশো পয়েন্ট দূরে যেহেতু নিফটি রয়েছে সর্বকালীন উচ্চতা, আজকের রাত্রেবেলা আমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কালকেই সেটা রিফ্লেক্টেড হবে যে নিফটি তার সর্বকালীন উচ্চতা ভাঙতে পারবে অথবা পারবে না। দেখা যাক, আশা যেটাকে বলে চাষা বাঁচে আশায়, আমরাও আশায় বেঁচে থাকবো, আশা করা যায় কালকের জন্য। এবং সবার শেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজে গ্রুপে শেয়ার করে দেবেন। আজকের জন্য নমস্কার।